ভারত বাংলাদেশের যে বীর তাদের কথা আমাদেরকে ভুলিয়ে দিতে চায়। বন্ধু এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটু ব্যাখ্যা করতে চাই যে ভারতীয়রা এখন যা করছে, এই ধরনের পাগলামি তারা কেন করছে। আপনারা জানেন যে ভারত 1971 সালে যখন এই যুদ্ধ, আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল, তখন তারা শুধুমাত্র আমাদেরকে স্বাধীন করবার জন্য এই সহযোগিতা করেনি। সেই সময়ের যে যৌথ পাকিস্তান ছিল, বর্তমান বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, বর্তমান পশ্চিমে আছে, ওটার নাম ছিল পশ্চিম পাকিস্তান। এই দুই পাকিস্তান ভারতের দুই দিকে থাকার ফলে ভারত সব সময় খুব বিচলিত থাকত। তারা তখন যে প্ল্যান করেছিল 1971 সালে, যে যদি পূর্ব পাকিস্তানকে, এখানে যেহেতু বাঙালি আছে এবং অনেক হিন্দু ধর্মীয় লোক আছে, কাজে এটাকে যদি পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করা যায় তাহলে তাদের একটা ভারতের পূর্ব সীমান্ত সুরক্ষিত হয়। এই একটা স্ট্র্যাটেজিক ধারণার থেকে সেই সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছিল। কিন্তু আপনারা একই সাথে খেয়াল করবেন, গত বেশ কিছুদিন যাবৎ ভারতের যে বইগুলি লেখা হয়েছে, ভারতের বিভিন্ন সমন্বয়ক বা ঐতিহাসিকরা যে বইগুলি লিখছেন, তারা কখনোই ওই যুদ্ধে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধার যারা অংশগ্রহণ করেছিলেন, প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাদের কথা কিছু লেখেন না। তারা শুধু লেখেন যে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। এটা একটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার ভারতীয়রা খুব জেনে বুঝেই করেছে। কেন করছে আমি ব্যাখ্যা করব। একইভাবে দেখেন, জুলাই আগস্টে আমাদের এখানে যে ঘটনা ঘটেছে এবং সেখানে যত প্রাণহানি হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, ভারতের মুখ থেকে গত 4 মাসে আপনারা ভারতের কোনো নেতা নেত্রী বা কোনো মিডিয়ার থেকে এদের ব্যাপারে একটা কথাও বলতে শুনেননি। শুনেছেন কেউ? কেন? ভারত আমাদের যারা বীর, আমাদের যারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান, আমাদের এই দেশকে রক্ষার জন্য যারা আত্মদান করছে বারে বারে, সেই 71 এবং এই 24-এ, তাদের কথা মুখে আনে না। এটার একটা কারণ হচ্ছে ভারত বাংলাদেশের যে বীর তাদের কথা আমাদেরকে ভুলিয়ে দিতে চায়, যেন আমরা সব সময় মানসিকভাবে দুর্বল থাকি এবং ভারতকে নেতা মানি। এটা ভীষণ ধরনের একটা হীন চক্রান্ত এবং এর জন্য ভারত অনবরত মিথ্যাচারিতা করে যাচ্ছে, অনবরত অমানবিক আচরণ করে যাচ্ছে আমাদের সাথে। 7ই জানুয়ারি 2024 সালে শেখ হাসিনার প্রতারণামূলক নির্বাচনের পরে 21শে জানুয়ারি ওই একই সালে আমরা গণ অধিকার পরিষদ থেকে সিলেটের ছাতক এলাকায় একটা অনুষ্ঠান করতে গিয়ে সেখান থেকে ভারতের এই আচরণ আমাদের প্রতি যা করছে সেটার একটা প্রতিবাদ করার সিদ্ধান্ত নেই এবং সেখান থেকে প্রাথমিকভাবে আমরা ভারতের পণ্য বর্জন আন্দোলন শুরু করি। আমাদের উদ্দেশ্য ছিল মূলত ভারতের পণ্য বর্জন সাথে সাথে বাংলাদেশকে স্বাবলম্বী করা। একই সাথে ভারত আমাদের সাথে যে অন্যায় আচরণগুলি করছিল সেটার একটা জবাব তৈরি করা, একটা প্রতিরোধ তৈরি করা। সেই প্রতিরোধী গণ অধিকার পরিষদ ধীরে ধীরে আজকে নিয়ে আসছে এখানে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন। এটা ইতিহাস আপনারা অনেকে জানেন না। আমরা এখন সেই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে আরো বড় করে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের রূপ দিতে যাচ্ছি এবং এর জন্য আমরা কাজ শুরু করি। ভারত বর্তমানে যা করছে আপনারা জানেন, অনবরত ভারতের কিছু মিডিয়া এবং দিল্লির মোদী সরকার অনবরত মিথ্যাচারিতা করছে বাংলাদেশ সম্বন্ধে এবং এটার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে দেশে হিন্দুরা নানাভাবে অত্যাচারিত হচ্ছে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা, এবং এটা করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এটা কেন করছে? তারাও এটা বোঝে বাংলাদেশের জনগণকে এত তাড়াতাড়ি এরকম একটা উস্কানি দিয়ে বিচলিত করা যাবে না এবং এখানে এখন পর্যন্ত সেই দাঙ্গাটা তারা বাঁধাতে পারেনি।
চিটাগংয়ের এত বড় ঘটনার পরে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে এরকম নৃশংসভাবে হত্যা করার পরেও কোনো দাঙ্গা এখানে ঘটেনি। ভারত নিরাশ হচ্ছে বারে বারে। আমি এটারও ব্যাখ্যা দিচ্ছি আপনাদের। ভারত 1971 সাল থেকে 2024 সাল 53 বছর পর্যন্ত বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য যেই পরিকল্পনা করেছিল, অর্থাৎ তাদের বাংলাদেশ সংক্রান্ত বৈদেশিক নীতির একটা অংশ, ফরেন পলিসির একটা অংশ, সেইটা 24 সালে শেখ হাসিনাকে পতনের মাধ্যমে সম্পূর্ণ পানিতে গেছে, যেটাকে সাধারণভাবে বলা হয় জলে গেছে। তাদের এতদিনের একটা অর্জন, যেখানে তারা প্রায় সম্পূর্ণ করে এনেছিল সিকিমের মতো শেখ হাসিনার মতো একটা দাসী এখানে বসিয়ে বাংলাদেশকে ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, সেটা হঠাৎ সম্পূর্ণ ব্যর্থ করে দেয়। তাও কারা ব্যর্থ করে? বাংলাদেশেরই কিছু অদম্য ছাত্র, এবং পরবর্তীতে জনতাও তাদের সাথে যোগ দেয়, একসময় সেনাবাহিনীও তাদের সাথে যোগ দেয়। ভারতের এই 53 বছরের একটা অর্জন এইভাবে নষ্ট হয়ে যাওয়াতে খুনি মোদির মাথা নষ্ট হয়ে গেছে। সেই জন্যই হলো এখন এই পাগলামিগুলি করছেন। আপনারা ভালোভাবে বুঝেন, তাহলে আপনারা সবাই মাথা ঠান্ডা রাখতে পারবেন। একটা যুদ্ধ আমাদের উপরে, অন্যায় যুদ্ধ যাতে চাপিয়ে দেওয়া হয়, সেই যুদ্ধ করার মতো লোকবল এবং সক্ষমতা আমাদের নিশ্চয়ই আছে। আমরা সেই যুদ্ধ করব, কিন্তু যুদ্ধটা যদি আমি বুদ্ধির খেলায় জিততে পারি, তাহলে আমি খুব অল্প খরচে, অল্প সময়ে এবং কারো মৃত্যু না ঘটিয়ে সেই যুদ্ধটা জিতে যেতে পারি। আমাদের জন্য সেই, আমি মনে করি বাংলাদেশের সবার জন্য সেই ক্ষেত্রে এখন করণীয় কি? কোন রকমেই ভারতের উস্কানিতে পা দিবেন না। যে কোনো মূল্যে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গার থেকে দূরে থাকবেন, এটা থামানোর চেষ্টা করবেন। আপনার আশেপাশে যারা অন্যান্য ধর্মের লোক আছে, তাদের বাড়ি আছে, তাদের উপাসনালয় আছে, এগুলো আপনারা স্থানীয়ভাবে কতগুলি সম্প্রীতি কমিটি করুন, যার যার পাড়ায় মহল্লায় সম্প্রীতি কমিটি করুন এবং সবাই মিলে সবার দেখভাল করুন। ভারতকে চক্রান্তের বিনিময়ে শান্ত মাথায় একটা কলা দেখিয়ে দেন। মোদি কলা খেয়ে যাক এখান থেকে। ভারতীয় জনগণকে বলবো, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার জনগণকে, আপনারা বাঙালি, আপনারা মনে করুন আমাদের 100 বছরের বাঙালি ইতিহাস, আমরা ঐতিহাসিকভাবে একই সম্প্রদায় বা একই কালচারের লোক। আমরা একে অন্যের অপরিচিত নই, আমরা একে অন্যের শত্রু কখনো ছিলাম না এবং নাই। সমস্যা করেছিল আমাদের জন্য পশ্চিম পাকিস্তানি উর্দু স্পিকিং লোক, আর পশ্চিমবঙ্গ ত্রিপুরার বাঙালিদের জন্য এখন সমস্যা হচ্ছে আমি মনে করি হিন্দি ভাষী লোকজন। মোদি নিজে একজন উগ্রবাদী লোক, তিনি গুজরাটের কসাই হিসাবেও পরিচিত। ভারতের যে শাসনতন্ত্র আছে সেটার হিসাবে ভারত একটা সেকুলার স্টেট হওয়ার কথা। ভারতের অন্যান্য রাজনৈতিক দল বিজেপি ছাড়া বাকি সবাই সেকুলার রাজনীতি করতে পছন্দ করেন, আমরা জানি। কিন্তু মোদি আপনাদের প্রধানমন্ত্রী হওয়াতে এবং বাংলাদেশ নিয়ে তার গত কিছুদিনের কর্মকাণ্ডে আমরা মনে করছি আপনারা সেকুলার স্টেটের যে চরিত্র সেটা হারিয়ে ফেলছেন। আমরা সেটা চাই, ভারত একটা সেকুলার স্টেট হিসেবে আরো সামনের দিকে এগিয়ে যাক। সেই জন্য আপনাদের মোদিকে সামলাতে হবে। মোদি একটা খুনি, মিথ্যাবাদী এবং সাম্প্রদায়িক নেতা। তিনি গুজরাটে সাম্প্রদায়িকতা ছড়িয়েছেন, তিনি দিল্লিতে সাম্প্রদায়িকতা ছড়িয়েছেন, এখন তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ বানানোর জন্য কাছা দিয়ে লেগেছেন। মোদিজিকে বলতে চাই, আপনি বাংলাদেশকে আপনার ইচ্ছা মতো আর চালাতে পারবেন না। আপনাকে সামলানোর জন্য আমাদের ছাত্র জনতাই যথেষ্ট। আমরা উত্তেজনা পরিহার করি, আমরা
সময় দেই নিজেদের, এবং যে কোনো একটা উত্তেজনা কোথাও শুরু হলে সেটা থামানোর ব্যবস্থা করি। আমার হিন্দু ভাইদের প্রতি আবেদন, আপনারা যদি ভারতের এই দাদাগিরিকে আপাতত শর্ট টার্মে বা ছোট সময়ের জন্য ভালো মনে করেন, তাহলে দীর্ঘ সময়ে এটা কিন্তু আপনাদের জন্য ভালো ফল আনবে না। কারণ মোদিজি আপনাদের এখানে এসে প্রতিদিন পাহারা দিবেন না।